আসসালামু আলাইকুম। আজকে লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে লাইভ ক্লাসে আমরা অফিসার ক্র্যাশ 2024 বা 25 সাল ভিত্তিক যে পরীক্ষাটা আজকে হয়ে গেল সেটার ম্যাথ সমাধান করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা লাইভটাকে শেয়ার করে দিবেন। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা সুবিধার জন্য লাল কালি ব্যবহার করি। দ্য ফার্স্ট অ্যাঙ্গেল ইজ 1/4 দ্য সেকেন্ড অ্যাঙ্গেল। আচ্ছা, ফার্স্ট অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার সেকেন্ড অ্যাঙ্গেলের 1/4। দ্য থার্ড অ্যাঙ্গেল ইকুয়ালস দ্য সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড অ্যাঙ্গেল। আর যে থার্ড অ্যাঙ্গেলটা হলো, সেই থার্ড অ্যাঙ্গেলটা হলো প্রথম দুইটা অ্যাঙ্গেলের সমষ্টির সমান। ফাইন্ড দ্য থার্ড অ্যাঙ্গেল। থার্ড অ্যাঙ্গেলটা কত সেটা আপনারা খুঁজে বের করবেন। আচ্ছা, মূলত যে বিষয়টা এখানে হয়েছে, যে তিনটা অ্যাঙ্গেলের কথা যেহেতু বলা হয়েছে, দ্যাট মিনস তিনটা অ্যাঙ্গেলের মধ্যে তিনটা অ্যাঙ্গেল দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে নাকি? তিনটা অ্যাঙ্গেল দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো এখানে ত্রিভুজ নিয়ে কথা বলতেছে। তো দ্যাট ইজ ওয়াই ত্রিভুজ নিয়ে যখন কথা বলতেছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমাদের মাথায় কি থাকবে? আমাদের চিন্তা থাকবে হতেছে তিনটা কোণের সমষ্টিকে আমরা 180 ডিগ্রি হিসেবে রিপ্রেজেন্ট করব। ওই হচ্ছে মূলত আপনার স্ট্র্যাটেজিটা এরকম। আচ্ছা, তাহলে আমরা যদি তিনটা অ্যাঙ্গেলই বের করে ফেলতে পারি বা তিনটা অ্যাঙ্গেলের মান যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য সোজা। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল ইজ 1/4 দ্য সেকেন্ড অ্যাঙ্গেল। তাহলে একটা অ্যাঙ্গেল যদি এক্স হয়, আরেকটা অ্যাঙ্গেল হবে 4x। সোজা হিসাব। 1/4 যেহেতু বলছে, তাহলে যদি আমরা সেকেন্ড অ্যাঙ্গেলকে এক্স ধরি, তাহলে ফার্স্ট অ্যাঙ্গেলটা হলো আপনার হবে 4x মূলত, তাই তো? তাহলে তার পরের অ্যাঙ্গেলটা হবে কত? এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি সমান। তার মানে 4x প্লাস 4x ইকুয়ালস টু হচ্ছে আপনার থার্ড অ্যাঙ্গেলটা। এইটা হলো কত? এটা হলো 5x। দ্যাট মিনস আপনাদের সমস্ত এই তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি হতেছে 180 ডিগ্রি। x প্লাস 4x প্লাস 5x ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি বের করেন। 180 ডিগ্রি বের করেন। 180 ডিগ্রি থেকে আপনি x এর ভ্যালু বের করেন। তাহলে এখানে সমষ্টি হইতেছে হলো আপনার 10x। তাহলে 10x ইকুয়ালস টু 180 ডিগ্রি। 10x ইকুয়ালস টু যদি 180 ডিগ্রি হয়ে থাকে, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হইতেছে 18। x এর ভ্যালু যদি 18 হয়ে থাকে, আপনি থার্ড অ্যাঙ্গেলের মান বের করবেন। থার্ড অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 6 18 90। 18 দিয়ে 5 18 90। 18 আর হচ্ছে 5 আপনি গুণ করবেন, আপনার অ্যান্সার বের হয়ে যাবে। এই যে 90 ডিগ্রি রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্নে আসেন। দ্য কমপ্লিমেন্ট অফ দ্য অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য হাফ অফ ইটস সাপ্লিমেন্ট। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। মানে কমপ্লিমেন্ট আর হচ্ছে সাপ্লিমেন্টের কমপ্লিমেন্ট অফ এন অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য হাফ অফ ইটস সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হইতেছে সম্পূরক কোণ আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হইতেছে পূরক কোণ। তাহলে আপনি অ্যাঙ্গেলটা আপনাকে নির্ণয় করতে হবে। তাহলে একটা কোণের হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি হবে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি মাইনাস ওই অ্যাঙ্গেলটার বিয়োগফল। আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি মাইনাস ওই অ্যাঙ্গেলটার বিয়োগফল। মানে ওই অ্যাঙ্গেলটা আর কি, মূলত ওই অ্যাঙ্গেলটা যে পার্থক্য। মূলত যেটা বলা হয়েছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইজ এন অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য হাফ অফ ইটস সাপ্লিমেন্ট। তার মানে এই যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা ইকুয়াল টু হইতেছে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আপনার ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে আপনি যদি এই দুই দিয়ে এই পাশে সাইডটা যে গুণ করেন, এটা হবে 180 ডিগ্রি আর এটা হবে -2x। এই -2x এর সাথে এই x কে যখন ইন্টারচেঞ্জ করবেন, তখন আপনার এখানে আসবে হইতেছে তখন আসবে শুধু x আর 180 ডিগ্রি, আর এই 180 ডিগ্রি বাদ হয়ে যাবে। দ্যাট মিনস 54 এর অ্যান্সার হইতেছে আপনার 0। ওকে, 60 নম্বরে আসেন। ফাইন্ড দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল হুজ অ্যাঙ্গেলস আর ইন দ্য রেশিও 1:3। আচ্ছা, অ্যাঙ্গেলের রেশিও হলো 1 2 3। অ্যাঙ্গেলের সমষ্টি 180 ডিগ্রি, এটা আপনারা সবাই জানেন। তাহলে এই 1 2 3 দিয়ে মূলত অ্যাঙ্গেলের অনুপাতকে বোঝানো হইতেছে। তার মানে একটা অ্যাঙ্গেল হইতেছে x, আরেকটা অ্যাঙ্গেল হইতেছে 2x এবং আরেকটা অ্যাঙ্গেল হইতেছে যে 3x। তাহলে আপনারা যদি এই হিসাবে বের করেন, 1 2 3, এই তিনটার সমষ্টি কত? এই 1 আর 2 হচ্ছে 3, আর এই 3 যোগ করলে হবে হলো 6। দ্যাট মিনস হচ্ছে 6x ইকুয়ালস টু 180 ডিগ্রি। তা 6x ইকুয়ালস টু যদি 180 ডিগ্রি হয়, x এর ভ্যালু কত? x এর ভ্যালু আসবে হচ্ছে 30 ডিগ্রি। আপনি কারণ 3 6 18,
লার্জেস্ট অ্যাঙ্গেল বের করতে হবে। লার্জেস্ট অ্যাঙ্গেল বের করতে 3 দিয়ে 30 কে গুণ করে দেবেন, লার্জেস্ট অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এটার আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 to 3 তে যে অ্যাঙ্গেলগুলো ডিস্ট্রিবিউশন হয়, সেই অ্যাঙ্গেলগুলো ডিস্ট্রিবিউশনের একটা রেশিও আছে, সেটা হলো 30 60 90। আপনি সেটা দিয়েও অনুপাতটা বের করতে পারেন। আচ্ছা, তারপরে 63 নম্বর অ্যাঙ্গেল হচ্ছে সাপ্লিমেন্ট অফ এন অ্যাকুয়েট অ্যাঙ্গেল ইজ টুয়াইস অফ দ্য অ্যাঙ্গেল ইটসেলফ। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। সাপ্লিমেন্ট অফ এন অ্যাকিউট অ্যাঙ্গেল আছে। সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল কিভাবে বের করে? সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি মাইনাস এক্স, এটা হলো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আর হচ্ছে সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল অফ এন অ্যাকিউট অ্যাঙ্গেল ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল ইটসেলফ। এটা হচ্ছে ওই অ্যাঙ্গেলের, যে অ্যাঙ্গেলের কথা বলতেছে সেই অ্যাঙ্গেলের দ্বিগুণ। আচ্ছা, অ্যাঙ্গেলের দ্বিগুণ বলতেছে 180 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়ালস টু 2x, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে থ্রাইস এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে এক্স এর ভ্যালু হবে কত? 60। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি। আচ্ছা, এখানে যে বিষয়টা বলা হয়েছে অ্যাকিউট অ্যাঙ্গেল বলা, সূক্ষ্মকোণের কথা বলা হইতেছে, দ্যাট মিনস এটা 90 ডিগ্রি ছোট কোণ হবে, এই কারণে 60 ডিগ্রি অ্যান্সার। আচ্ছা, 68 গিয়ার রোটেটস। একটা গিয়ার হচ্ছে রোটেট করে, মানে হচ্ছে ঘুরে। একটা গিয়ার হচ্ছে রোটেট করে 240 আরপিএম এ। 240 আরপিএম মানে হচ্ছে রেট পার মিনিটে। হাউ মেনি কমপ্লিট রেভলিউশন ডাজ ইট মেক ইন 45 সেকেন্ড? 45 সেকেন্ড এটা রেভলিউশন কত হবে? 45 সেকেন্ডের রেভলিউশন মানে হলো 45 সেকেন্ড এটা কতবার ঘুরবে? আচ্ছা, এটা মূলত রেট পার মিনিটে 240 যেটা ঘুরতেছে, সেটা হচ্ছে আপনার 1 মিনিটে কয়বার রেভলিউশন দেয়, সেটা হলো 240 আরপিএম। 240 আপনি যদি 60 দিয়ে ভাগ করেন, 240 কে যদি আপনি 60 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি সেকেন্ডের রেভলিউশন পাবেন। সেকেন্ডের রেভলিউশন হলো 4 6 24 4। তাহলে এই 4 এর সাথে আপনি কি করবেন? 45 কে গুণ করে দিবেন। 45 কে গুণ করে দিলে কি পাবেন? আপনি টোটাল রেভলিউশনটা পেয়ে যাবেন। এটা হবে 180 ডিগ্রি, কারণ 45 এর 2 দিয়ে গুণ করলে হয় 90, 90 এর 2 দিয়ে গুণ করলে হলো 180। 180 ইজ দ্য অ্যান্সার। আমরা দেখতে পেলাম মেন্সুরেশন থেকে অঙ্ক আসছে 1 2 3 4 5টা অঙ্ক, খুবই ভালো, মেন্সুরেশনের ভাইটাল অঙ্ক। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এর পরের অঙ্কটা দেখবো হচ্ছে আমরা ইনইকুয়ালিটি থেকে। এরপরের অঙ্কটা ইনইকুয়ালিটির। আচ্ছা, ইনইকুয়ালিটির এই প্রশ্নটাকে ঠিক আছে, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 14 লেসার ইকুয়াল 1 যদি হয়ে থাকে, তাহলে আমরা এটা সলিউশন করব। এখানে সমাধান দেওয়া আছে, মানে অপশনে 4টা অপশন বলা আছে। আচ্ছা, এটাতে যদি আমরা মিডল টার্ম করি, আমরা মিডল টার্ম করলে কি পাই? 7 দুগুণে হলো 7 দুগুণে 14, তো 14, তো 7 দুগুণে 14, 7 থেকে 2 চলে গেলে থাকে 5। আচ্ছা, আমরা এটা তো আচ্ছা, এখানে তো 7 দুগুণে 14 হবে না, এখানে আমরা চেঞ্জ করতে হবে। দেখেন, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 14, হ্যাঁ, লেসার ইকুয়াল 1। আচ্ছা, এটারে কি করতে হবে? এটারে হলো এই 1 কে এই পাশে আনতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15, আর এটা হবে লেসার ইকুয়াল 0। তাহলে আমরা এখানে হয় 3 5 15 পাবো। হ্যাঁ, 3 5 15 যদি পাই, আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হলো থ্রাইস এক্স মাইনাস হলো 15 লেসার ইকুয়াল 0। তাইলে x মাইনাস 5 একটা ভ্যালু, আর একটা ভ্যালু আসবে হলো x প্লাস 3। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাইতেছি যে x এর ভ্যালুটা হলো লেসার ইকুয়াল মাইনাস 3, আর আরেকটা ভ্যালু হইতেছে x এর ভ্যালু লেসার ইকুয়াল 5। দ্যাট মিনস এটা রেঞ্জটা হইতেছে মাইনাস 3 থেকে ছোট, আর হলো মাইনাস 3 থেকে ছোট, 5 থেকে ছোট। আচ্ছা, তাইলে সেই হিসাবে আপনার ভ্যালু আসতেছে হলো মাইনাস 3 থেকে ছোট, আবার 5 থেকে ছোট। দ্যাট মিনস 3 আর 5 মধ্যে। আচ্ছা, 3 আর 5 মধ্যে ভ্যালুটা হলো সেটা, এই যে দেখেন মাইনাস 3 থেকে 5। দ্যাট মিনস যে এই চিহ্নটা দিয়ে বোঝানো হইতেছে মাইনাস 3 থেকে ছোট, আর হচ্ছে যে 5 থেকে ছোট, এই চিহ্নটা দিয়ে সেটা বোঝানো হচ্ছে। এই নাম্বার ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম অফ দ্য সিকোয়েন্সের নেক্সট টার্মটা কত? দেখেন, 1 √4 3 √64, তারপর হলো এটা কত? 15, আর হলো 1024। আচ্ছা, এই √4 কে যদি সিম্পলিফিকেশন করেন আপনি কত পাবেন? আপনি পাবেন 2, এটা পাবেন হচ্ছে 3, এটা পাবেন হচ্ছে 4। আচ্ছা, সেই অনুযায়ী আমাদের এটাতে কত আসার কথা? এটাতে ধরেন এটাতে উল্টাপাল্টা করে ফেলছে, 15 করে ফেলছে না, একটু জটিল করে ফেলছে আর কি। আচ্ছা, মূলত যেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই মূলত 1 4, আচ্ছা, মাঝখানে মনে একটা ভ্যালু আছে 3। আচ্ছা, হ্যাঁ, 3 আছে, 2 3, আমরা 4 পাইছি। সেই হিসাবে এটা 5-এর কিছু একটা হওয়ার কথা। তো 5-এর মানে 5-এ কিছু একটা বলতে এটা হয়তো বা √ওভার মনে করেন √25 হতে পারতো,
হতে পারতো, হয় নাই আসলে। হ্যাঁ, এটা যেহেতু হয় নাই তাহলে আমাদের আর সেটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই। আচ্ছা, আর আরেকটা বিষয় আছে এখানে, সেটা হলো মূলত যদি সিম্পলিফিকেশনের কথা চিন্তা করেন তাহলে 1 2 3 4 5, তারপরে হলো 6 7, 1 2 3 এর পরে 1 2 3 এর পরে, সরি দাঁড়ান, 1 2 3 এর পরে 1 2 3 এর পরে এখানে তো 4 আছে, এরপরে সিম্পলিফিকেশন 1 2 3 এর পরে আপনার এখানে হচ্ছে 3 এর পরে 8 হতে পারতো বা অন্য টার্ম হতে পারতো। আচ্ছা, আমরা মূলত দেখবো যে একটার সাথে আরেকটার আসলে রিলেশনটা কি, সেই চিন্তা আমরা করি, অন্য চিন্তা আমাদের আসলে করার দরকার নেই। এখানে দেখেন নাম্বারগুলোতে অড এবং ইভেন সবগুলো মিলেই আছে। আচ্ছা, তাহলে এখানে আরেকটা হিসাব হতে পারে, সেটা হলো দেখেন তো এরকম একটা মিলানো যায় এখানে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 এটা কত আসে, 2 দুগুণে 4 থেকে 1 বাদ দিয়ে গেলে 3। আচ্ছা, তারপরে হলো 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার 3 না, 2 টু দি পাওয়ার 2 তো 2 টু দি পাওয়ার 2, তারপর হলো 2 টু দি পাওয়ার 4 এ আসেন, 2 টু দি পাওয়ার 4 এ আসেন, 2 টু দি পাওয়ার 4 এ আসলে কত পাবেন, 16 থেকে 1 চলে গেলে থাকে হলো 15। আচ্ছা, তাহলে আমরা পাইলাম এই যে 1 পাইলাম, 3 পাইলাম, 15 পাইলাম না সম্পর্কটা। তাইলে এটা এই সম্পর্কটা করতে হবে, এই সম্পর্কটা হবে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 হইলে, সরি 2 টু দি পাওয়ার 5 না, এটা হবে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 হবে এটা। কারণ দেখেন এই আমাদের সিম্পলিফিকেশনটা হইতেছে আপনার জোড় সংখ্যক আর কি, জোড় সংখ্যক মানে জোড় সংখ্যক পাওয়ার থেকে 1 মাইনাস, তাহলে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়ালস টু 3, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়ালস টু 15। আর হইলো এখানে যেটা হবে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 6 কত, 2 টু দি পাওয়ার 6 হলো 64 থেকে 1 মাইনাস করেন 63। ভালো অঙ্ক, চিন্তা ভাবনা করার মতো, সহজে মনে হইতেছে অনেক সহজ, কিন্তু আসলে তো সহজ না। তারপরে সিরিজের আরেকটা অঙ্ক আছে, 5th টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 18 এন্ড দ্য 15th টার্ম ইজ 48। আচ্ছা, তার মানে এখানে যেটা বলা হয়েছে 5 নাম্বার যে রাশিটা, যে ধারাটা, সেটা হচ্ছে 18। 5 নাম্বার ধারা হচ্ছে 5 নাম্বার ধারাটা কত বললো, 18। তাহলে আমরা কিভাবে বের করব, এটার প্রথম পদ যদি এ হয় আর সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে 5 নাম্বার পদটা হইলো a প্লাস 4d, a প্লাস 4d এর ভ্যালু হইতেছে 18। আচ্ছা, আর 15তম পদ, তাইলে প্রথম পদ হচ্ছে এ আর হচ্ছে nতম সাধারণ অন্তর যদি ডি হয়ে থাকে, তাহলে 15তম পদ হলো আপনার 14d, হ্যাঁ 14d, এটা হলো এটার ভ্যালু হতেছে 48। তাইলে আপনি এই দুইটা মাইনাস করেন একটা থেকে, তাহলে এ বাদ যাবে, এটা হবে হলো 10d, আর 48 থেকে 18 চলে গেলে থাকবে হলো আপনার 30 থাকলে তাহলে ডি এর মান আসবে হলো আপনার 3। এখন আপনি ভ্যালু বের করেন ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম, তাহলে ফাইন্ড দ্য ফার্স্ট টার্ম, ডি এর ভ্যালু যদি 3 হয়, 3 ছাড়া 12, 18 থেকে 12 চলে গেলে কত থাকে, 18 থেকে 12 চলে গেলে থাকে 6, তাহলে এর মান হচ্ছে 6, অপশনে আছে 6 is the answer. Okay, এবার আসেন পার্সেন্টেজে, 45% of the Rinas income is equal to the 60% of the Tinas income. What is the ratio of the income? আচ্ছা, এই টাইপের অঙ্কের বেলা রেশিওটা উল্টায় যাবে, রেশিওটা কি হয়ে যাবে, রেশিওটা হলো উল্টায় যাবে। আচ্ছা, উল্টায় গেলে রেশিওটার সিম্পলিফিকেশন কি হবে, উল্টায় গেলে রেশিওটার সিম্পলিফিকেশন হবে 60:40, এইটা হবে অ্যান্সার 40 আর হলো 45। আচ্ছা, 5 দিয়ে ভাগ করা যাবে, 5 বারং 60, 12 12 12 12, 5 বারং 60, 3 15 45, 4 4 15 দিয়ে পারবেন না, 15 দিয়ে পারবেন তো, 15 দিয়ে ভাগ করা যাবে, 15 দিয়ে 4 15 60, আর হলো 3 15 45, 4 আর হলো 3 আছে না, এই যে 4 3। আচ্ছা, এই নাম্বার ইজ ইনক্রিজ বাই 20% এন্ড দেন ডিক্রিজ বাই 20%। আচ্ছা, দেখেন ইনক্রিজ করছেন 20, ডিক্রিজ করছেন 20, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কতটুকু হবে, এটা হলো সাকসেসিভ ইনক্রিজ এবং সাকসেসিভ ডিক্রিজের ফর্মুলা। সাকসেসিভ ইনক্রিজ এবং সাকসেসিভ ডিক্রিজের ফর্মুলার মধ্যে এই যে ফর্মুলাটা বেসিক্যালি আমরা সবাই জানি, সেটা হলো এ হলো 20 আপনি বাড়াইলেন, আর হলো এই 20 আপনি কমাইলেন। আচ্ছা, এরপরে মাইনাসের চিহ্ন হবে, এই 20 সাথে সেই 20 গুণ হবে, গুণ হয়ে 100 দিয়ে ভাগ হবে, তার মানে -4 হচ্ছে ডিক্রিজ। এই যে দেখেন -4 ডিক্রিজ কিভাবে হলো, 20 × 20, 4 দুগুণে 2 দুগুণে 4, 0 0 বাদ হয়ে যাবে, এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার আসেন নাম্বার সিস্টেমের অঙ্ক 56 এর অঙ্কটা দেখেন, ইফ কিউ পি এন্ড কিউ আর অড ইন্টিজার্স, এই দুইটা যদি অড ইন্টিজার হয়ে থাকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ ইভেন, তাহলে নিচের কোনটা সবসময় ইভেন হবে। দেখেন অড ইন্টিজার মানে হলো
ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তো বুঝতে পারছেন অড ইন্টিজার হলো -1, -3, -2, -4। আপনারা কিন্তু বলে নাই, সরি অড না, আচ্ছা তাইলে 2 তো হবে না, দেখছেন 2 তো হবে না, -3, -3, তারপরে হবে -5, -7, এগুলা। হ্যাঁ, দেখা মাইনাস আর হইতেছে, তাহলে মাইনাসের উপরে যদি আপনি স্কোয়ার দেন কি হবে, সেটা সবসময় পজিটিভ হবে। তাহলে পি আর কিউ দুইটাই অড। মনে করেন পি হলো আপনার -1, আবার কিউ হলো আপনার হচ্ছে -5। তাহলে এটার উপরে যদি বড় করে দেন, এটা তো সবসময় পজিটিভ, পজিটিভ, সবসময় পজিটিভ। এবং এখানে বলছে অলওয়েজ ইভেন, যেহেতু কিছু বলা নাই, অলওয়েজ ইভেন মানে আমরা পজিটিভ ধরে নিব আর কি। এটা সবসময় অলওয়েজ পজিটিভ এবং অলওয়েজ ইভেন হবে। অলওয়েজ পজিটিভ এবং অলওয়েজ এই দুইটা সমষ্টি, মানে অলওয়েজ পজিটিভ হইতেছে। এবং আপনি যখন এই দুইটাকে সমষ্টি যোগ করবেন, মানে দুইটা ইভেন্টকে যখন একসাথে যোগ করবেন, এই যে এটা সরি দুইটা অডকে যখন একসাথে যোগ করবেন, এইটাকে বর্গ করলে এটা পজিটিভ হয়ে যেতেছে। হ্যাঁ, এটা বর্গ করলে এটা পজিটিভ হয়ে যেতেছে। এবং পজিটিভ কি নাম্বার হতেছে, অড নাম্বার হইতেছে। এবং দুইটা পজিটিভ অড নাম্বারকে যখন আপনি সংযুক্ত করবেন, তখন এটা অল টাইম ইভেন হবে, অল টাইম ইভেন হবে। দ্যাট ইজ ইউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইজ দ্য অ্যান্সার। তারপরে the product of two consecutive even number is 168. consecutive even number, product of two consecutive even number is 168। আচ্ছা, টু consecutive even number মানে হলো একটা নাম্বার যদি x হয়ে থাকে, আরেকটা নাম্বার হচ্ছে x + 2, তো এই দুটার গুণফল হলো 168। আপনি এটার সাম বের করবেন, মানে সাম বলতে x + 2, এই দুটার সাম বের করবেন। এই হলো মূল অঙ্ক। এই অঙ্কটাতে আপনার আপনি যদি ক্যালকুলেশন করতে যান, যেমন তখন আপনার মিডল টার্ম চলে আসবে, x² + 2x - 168 = 0, এরকম টার্ম আসবে আর কি। তো এটা অনেক বড় হয়ে যাবে। তো সেই বড়টা হওয়ার চাইতে আমরা একটু অপশন থেকে চিন্তা করি। যেমন ধরেন 12 নাম্বার, 12টা যদি প্রথম সংখ্যা হয়, এটার প্যারালাল আরেকটা সংখ্যা হবে 14। তাহলে 12 আর 14 আপনি গুণ করেন। হ্যাঁ, 12 আর 14 গুণ করে দেখেন তো কত হয়, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। তাহলে আপনার 12 আর 14 হতে পারে। আপনাকে বলছে তাদের সাম নির্ণয় করতে, আমরা অ্যাজাম্পশন করতেছি আর কি। 12 আর 14 হতে পারে। 12 আর 14 গুণ করেন, 12 আর 14 গুণ করলে আপনার হচ্ছে 14 আর 12 যদি আপনি গুণ করেন, 4 দুগুণে 8, হাতে আছে 1, 2 আর 1 হলো 3, 4 ওকে 4 আর 1 ওকে 1। এটা কি হলো, 4 দুগুণে 8, হাতে কিছু নাই তো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 ওকে 2, 28। তাইলে 168 ইজ দ্য অ্যান্সার। পাইলাম আমরা 12 আর 14 দুইটা সঠিক, মানে দুইটা ভ্যালু কনজিকিউটিভ ইভেন নাম্বার, যেহেতু ইভেন নাম্বার হলো জোড় সংখ্যা। তাহলে 12 আর 14 যোগ করেন 26। পাইছেন তো, 26 ইজ দ্য রাইট আনসার এক্ষেত্রে। তারপরে হাউ মেনি ইন্টিজার্স বিটুইন 1 and 500 আর ডিভিজিবল বাই 12 বাট নট বাই 18। মানে হলো 1 থেকে 500 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে, 1 থেকে 500 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলা আপনার 500 দিয়ে, 1 থেকে 500 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সেগুলো হচ্ছে 12 দিয়ে ভাগ যাবে। যেগুলো ডিভিজিবল বাই 12, আপনি 12 দিয়ে ভাগ করবেন। হ্যাঁ, 12 দিয়ে ভাগ করবেন, কিন্তু 18 দিয়ে ভাগ করা যাবে না। আচ্ছা, তাইলে 1 থেকে 500 এর মধ্যে সংখ্যা হলো 500টা। এই 500কে আপনি 12 দিয়ে ভাগ দেন আগে, কত হয় দেখেন। 4 12 48। হ্যাঁ, আর এখানে হলো 2, এটা হবে 4 আর এটা হবে হলো 1। মোটামুটি 41টা সংখ্যা পাওয়া যাবে যেটা 12 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, এবার 12 এবং 18-র এলসিএম করেন। 12 এবং 18-র এলসিএম কত? 12 এবং 18-র এলসিএম হলো 36। 36 দিয়ে 500-রে ভাগ করেন। 36 দিয়ে 500-রে ভাগ করেন, 1 36, আর হইলো এখানে হইলো আপনার 14, 140। হ্যাঁ, এটা ভাগ করলে হবে হলো 3, 318, 138 হবে। আচ্ছা, 13টা সংখ্যা পাবেন যেটা 12 এবং 18 মানে একসাথে ভাগ করা যায়। তাইলে কমন যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আপনি 41 থেকে মাইনাস করে দিবেন।
41 মাইনাস 13, 28 ইজ দ্য অ্যান্সার। মূলত যেটা বলা হয়েছিল 1 থেকে 500 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সংখ্যাগুলো 12 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 18 দিয়ে ভাগ করা যায় না। হ্যাঁ, তো 12 দিয়ে ভাগ করা যায়, 18 দিয়ে ভাগ করা যায় না। আর 12 এবং 18 মধ্যে যে নাম্বারগুলো কমন, সেই নাম্বারগুলো দিয়ে তো ভাগ করতে পারবেন না। 12 এবং 18 মধ্যে যে নাম্বারগুলা 12 এবং 18কে 12 এবং 18 দ্বারা বিভাজ্য যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো তো কমন, সেই নাম্বারগুলো বাদ হয়ে যাবে এখান থেকে। দ্যাট মিনস 12 দুগুণে 36, তারপরে 54, এই নাম্বারগুলো তো 18, কারণ 18, তারপরে হলো 18 দুগুণে 36, 3 18 54, 4 18 72, এই ধরনের যতগুলো নাম্বার আছে, এই যে 3 থেকে শুরু করে ম্যাক্সিমাম নাম্বারগুলো 12 দ্বারা ডিভিজেবল, মানে 12 গুণিতক। তো 12 গুণিতক সেই নাম্বারগুলো তো বাদ হয়ে যাবে। 500-র মধ্যে যে সংখ্যাগুলো আছে না, কমন নাম্বারগুলো বাদ হয়ে যাবে না। তাহলে আমাদের 41 থেকে যে নাম্বারগুলো 12 দ্বারা ডিভিজেবল এবং 12 এবং 18 এলসিএম দ্বারা ডিভিজেবল যে নাম্বারগুলো আছে, সেটা থেকে যখন আমরা 41কে মাইনাস করে দেবো, আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। এরপরের পার্ট হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি থেকে আমরা 2টা অঙ্ক পাইছি। প্রবাবিলিটি থেকে অনেকদিন পরে আমরা অঙ্ক দেখতে পাই। সিটিআই এর প্রশ্নের ভেরিয়েশন অনেক ভালো। যেমন ধরেন 62 নম্বর প্রবাবিলিটিতে যেটা বলা হইতেছে, কয়েন ইজ টসড, একটা কয়েন টস করলেন আপনারা, তারপরে দেখলেন রোল সিমালটেনিয়াসলি, আচ্ছা যাই হোক, কয়েন এবং ডাই সিমালটেনিয়াসলি আপনি টস করলেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড অ্যান ইভেন নাম্বার? আচ্ছা, তাহলে দেখেন আপনার হেড আসার সম্ভাবনা হইতেছে 1/2, কারণ কি কয়েনের মধ্যে 2টা রেজাল্ট, হয় হেড নয় টেল, তাহলে 1/2। আর হচ্ছে ইভেন নাম্বার ডাই, একটা ছক্কাকে যখন মারবেন, ছক্কার মধ্যে ইভেন নাম্বার কয়টা? 2 4 6, তাহলে 2 4 6 যদি হয়, এটাতে ইভেন নাম্বার আসার সম্ভাবনা কত? এটার মোট রেজাল্ট হলো 6টা, ইভেন নাম্বার আসতে পারে হলো 3 বার, এটার মোট রেজাল্ট হলো 2। তাইলে এই দুইটা আলাদা আলাদা স্বতন্ত্র যে স্বতন্ত্র ইভেন্টকে আপনি এখন কি করবেন? গুণ করবেন, কারণ দুইটা আলাদা আইডেন্টিটি না, দুইটা আলাদা রেজাল্ট না। কারণ একটা কয়েন হচ্ছে আলাদা জিনিস, এটা রেজাল্ট আলাদা, এটার আইডেন্টিটি আলাদা। আর রোল ডাই হচ্ছে আলাদা জিনিস, এটার আইডেন্টিটি আলাদা, এটার আলাদা রেজাল্ট। দ্যাট ইজ ওয়াই আপনি হাফ এবং হাফ গুণ করবেন। হাফ এবং হাফ গুণ করলে 1/4 ইজ দ্য অ্যান্সার। হোমোজেনাস হলে যোগ হইতো। আচ্ছা, 69, এটা আমি দেখছি অঙ্কটা একটা আনকমন। এই ধরনের অঙ্ক আমরা খুব একটা দেখতে পাই না, এবং এই ধরনের অঙ্ক মূলত হচ্ছে বেসিক থেকে আসছে। মূলত দেখেন, p টু দি পাওয়ার p of a equals to 0.3, p of b equals to 0.6, a এবং b আর ইন্ডিপেন্ডেন্ট। a এবং b যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, p of a কমপ্লিমেন্ট হচ্ছে, তারপরে হলো ইন্টারসেক্ট b এর ভ্যালু কত বের করবেন। আচ্ছা, a কমপ্লিমেন্টের ভ্যালু আমাদের আগে বের করতে হবে। a কমপ্লিমেন্ট মিন্স a কমপ্লিমেন্ট অথবা মানে প্রবাবিলিটি অফ a কমপ্লিমেন্ট মানে হলো 1 মাইনাস probability of a, 1 মাইনাস probability of a, 1 মাইনাস probability of যদি a হয়, তাহলে 1 থেকে আপনি probabilityকে এই পয়েন্ট থেকে মাইনাস করেন, তাহলে এটা কত পাবেন? আপনি পাবেন হচ্ছে 0.7। এটা হলো a কমপ্লিমেন্ট। আচ্ছা, a কমপ্লিমেন্টের সাথে আপনি এখন এই b এর ভ্যালুটা কি করবেন? b এর ভ্যালুটা ইন্টারসেক্ট করবেন। দ্যাট ইজ 0.7 ইন্টারসেক্ট হচ্ছে 0.6। ইন্টারসেক্ট মানে কি? ইন্টারসেক্ট মানে হচ্ছে গুণ। তাহলে 0.7 আর হচ্ছে 0.6 আপনি গুণ করবেন। গুণ করলে কি পাবেন? গুণ করলে যে রেজাল্টটা পাবেন সেটাই হলো অ্যান্সার। এই যে 42 অ্যান্সার। বেশ, আচ্ছা, তারপরে টাইম এন্ড ওয়ার্ক। 12 জন ওয়ার্কার হচ্ছে একটা কাজ করে 20 দিনে। আচ্ছা, যদি 3 জন ওয়ার্কার তাদের সাথে জয়েন করতো, বাই হোয়াট পার্সেন্টেজ উইল দা কম্পিটিশন টাইম ডিক্রিজ? তাহলে কাজ কতটুকু ডিক্রিজ হইতো আর কি, কাজের পরিমাণ কতটুকু ডিক্রিজ, বাই হোয়াট পার্সেন্টেজ উইল বি দা কম্পিটিশন টাইম ডিক্রিজ? মানে 12 জন মানুষ একটা কাজ 20 দিনে করে, 3 জন যদি তার সাথে যুক্ত হইতো, তাহলে কতদিন আরো কম সময় লাগতো। তার মানে কাজটা শেষ হইতে আসলে কতটুকু কম সময় লাগতো, বা শতকরা হারটা আমাদেরকে বের করতে বলছে। এটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক না মূলত। আচ্ছা, 12 × 20 আপনি গুণ করেন, 12 × 20 গুণ করলে পাবেন হচ্ছে 240। হ্যাঁ, আর যদি 3 জন আরো ওয়ার্কার নিয়ে আসেন, 3 জন ওয়ার্কার নিয়ে আসলে আপনার ওয়ার্কার হলো 15 জন, তাইলে 240 দিয়া তখন আপনি 15কে ভাগ দিবেন। 240 দিয়ে 15 দিয়ে ভাগ দিলে আপনার হয়ে যাবে হলো 16 দিন। দ্যাট মিনস 16 দিনে আপনার কাজটা হয়ে যাবে। তার মানে 4 দিন কম লাগবে। 4 দিন কম লাগা মানে হলো 4/20 × 100, এটা হলো অ্যান্সার। আচ্ছা, 4/20 × 100 হলো আপনার 4 5 20, 20% কম লাগলো। এটা মূলত পার্সেন্টেজের অঙ্ক, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক না। ওকে, আচ্ছা, তারপরে প্রফিট এন্ড লস। ওয়াচ ডিলার বট এন্ড ওয়াচ ফর 1600 টাকা, এট হোয়াট প্রাইস শুড হি সেল টু মেক 17.5% প্রফিট? 17.5% প্রফিট করতে হলে তার কত টাকায় এটা ব্যস্ত হইব? তাহলে আপনি কি করবেন? 1600 কে হচ্ছে 1600 17.5% বের করেন।
17% বের করেন, 17% বের করেন, বের করে এই 1600 দিয়ে যোগ করে দেন, তাইলে আপনার অ্যান্সার হয়ে গেল। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। 17% হলো আপনার 280, 280 আপনি 1600 দিয়ে যোগ করুন, 1880 ইজ দ্য অ্যান্সার। 1780 কখন নেবেন এক্সপোনেনশিয়াল। আচ্ছা, এক্সপোনেনশিয়ালের যে অঙ্ক দেখেন, এই অঙ্কগুলা খুব সহজ। এক্স এর ভ্যালু হইতেছে ওয়াই স্কোয়ার, ওয়াই এর ভ্যালু হইতেছে জেড কিউব, জেড এর ভ্যালু হইতেছে এক্স টু দি পাওয়ার কে। আপনাকে কে এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, আপনি দেখেন তো এক্স এর ভ্যালু হইতেছে আপনার ওয়াই স্কোয়ার, হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু যদি ওয়াই স্কোয়ার হয়, ওয়াই এর ভ্যালু এখানে বসান, জেড কিউব, তার উপরে একটা স্কোয়ার, এটা হলো এক্স। ওকে ফাইন। এই যে এইখানে আবার এই জেড এর একটা ভ্যালু পাইছেন এক্স টু দি পাওয়ার কে, এই যে জেড এর একটা ভ্যালু পাইছেন হচ্ছে এক্স টু দি পাওয়ার কে, এবং এরপরে আরো পাওয়ার আছে, এরপরে আরো পাওয়ার আছে। সেই পাওয়ারটা কত? এই যে দেখেন 3 দুগুণে এটা হলো 6, দ্যাট মিনস আপনি এখানে পাচ্ছেন হচ্ছে 6, আর এখানে পাচ্ছেন হচ্ছে x, দ্যাট মিনস কে এর ভ্যালু হলো আপনার, কে এর ভ্যালু হইতেছে 1/6। এই 6টা যখন ওই পাশে চলে যাবে তখন এটা 1/6 হয়ে যাবে। খুব সিম্পল ব্যাপার। ওকে, এবার আসেন অ্যালজেব্রাতে। হোয়াট শুড বি দা অ্যাডেড 16x স্কোয়ার মাইনাস 40x, 16x স্কোয়ার মাইনাস 40x টু মেক ইট পারফেক্ট স্কোয়ার। এটা আপনারা পারফেক্ট স্কোয়ার করতে চাচ্ছেন। আচ্ছা, পারফেক্ট স্কোয়ার দেখেন 16x স্কোয়ার আগে সিম্পলিফিকেশন করেন, এটা কত? 4x স্কোয়ার। ভালো কথা। মাইনাস সূত্রের হচ্ছে 2, পারফেক্ট স্কোয়ার করা মানে হলো এইটারে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলাতে ট্রান্সপ্লান্ট করা। আচ্ছা, 2 ইন্টু a কত? 4x। আচ্ছা, আর b কত? আপনাকে এটা কত? 40। এটা 40, তার মানে হলো 2ab, 2ab যদি আপনি করেন এখানে, 2ab যদি আপনি এখানে করেন, দেখেন তো এখানে যদি আপনি 40x খরচ বৃদ্ধি অ্যাডেড, কি অ্যাড করতে হবে এর সাথে? আচ্ছা, এর সাথে আপনি 40, তো 5 8 40, ওকে 8x আর হলো 5 গুণ করেন, আর এখানে হলো 5 কে যোগ করেন, তাইলে আপনার এটা হয়ে যাবে। 5 যোগ করা মানে হলো 25 যোগ করা আর কি। এই দেখেন 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, 40x আপনি পাইছেন। আর তার মানে এখানে 5 এর উপর স্কয়ার হয়, 5 এর উপর স্কয়ার মানে হলো 25 অ্যাড করা, তাহলে 25 অ্যাড করলে আপনি পারফেক্ট স্কয়ার পাবেন। আচ্ছা, তারপরের অঙ্ক হলো x = √5 + √6, ফাইন্ড x + 1/x, ফাইন্ড x + 1/x। এটা খুব সহজ অঙ্ক, এটা রেসিপ্রোকাল করেন, কারণ আপনাকে রেসিপ্রোকাল আর হচ্ছে মূল ভ্যালুর সামেশন চাইছে। রেসিপ্রোকালটা হলো √5 - √x, এইবার এটারে যোগ করে দেন, সেটাই আপনাকে চাইছে। -6 -6 +6 -√6 + √6 কাটা যাবে, 2√5 ইজ দ্য অ্যান্সার। কমপ্লিট, ডান। তাহলে আমাদের কত মিনিট সময় লাগলো? আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেললাম। আসলে অঙ্কটা মোটামুটি সহজ ছিল, যারা প্র্যাকটিস করছেন বাসায় তাদের জন্য এটা কোনো সমস্যা না। আর হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরীক্ষার জন্য প্রিলিমিনারি এক্সাম ব্যাচ শুরু হতে যাচ্ছে, আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। ততদিন পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।